প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়িতে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। শ্রেণী নবম দশম, বিষয় মাধ্যমিক বাংলা সাহিত্য, গদ্য। আজকের পাঠ মমতা দে, মানিক বন্দ্যোপাধ্যায়। এসব কয়েকটি ছবি দেখি। এখানে একজন গৃহ পরিচারিকার ছবি, অর্থাৎ সে রাঁধুনি হিসাবে এখানে একটা বাড়িতে কাজ করছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এবং তার মা। ছেলে বই পড়ছে শীতের সকালে রোদে বসে, আর মা রোদে বসে কপি করছে। এখানে এক কাজের মেয়ে, সে আত্মসম্মান নিয়ে মানে কাজ খুঁজছে, তাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝেছ। তাহলে আজকের পাঠ মমতা দি, মানিক বন্দ্যোপাধ্যায়। শিখন পথ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে, কি শিখতে পারবে? এক, লেখক পরিচিতি বলতে পারবে। দুই, নতুন শব্দের অর্থ বলতে পারবে। তিন, অভাবে পড়ে আত্মমর্যাদা সম্পন্ন নারীর অন্যের গৃহে পরিচারিকার কাজ করার মানসিকতা সম্পর্কে বর্ণনা করতে পারবে। চার, গৃহ পরিচারিকার প্রতি গৃহকর্ত্রীর আচরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। লেখক পরিচিতি। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। জন্ম 1908 সালে। জন্মস্থান দুমকা, সাঁওতাল পরগনা, বিহার। পিতৃ প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পিতা নাম রেখেছিলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় আর মাতা নীরদা সুন্দরী দেবী। সাহিত্য রচনায় এমন মগ্ন হয়ে পড়েন যার কারণে কৃতি ছাত্র হয়েও অনার্স সমাপ্ত করা সম্ভব হয় না। অর্থাৎ তিনি গণিতে অনার্স কলকাতা প্রেসিডেন্সি কলেজে অনার্স গণিতে অনার্স পড়াকালীন সময় তার সাহিত্যে মগ্ন হয়ে পড়ে এবং বন্ধুদেরও উৎসাহে তিনি সাহিত্যে মগ্ন হন এবং পড়ালেখা শেষ করতে পারেন, অর্থাৎ অনার্স শেষ করতে তিনি পারেননি। তার উপন্যাসগুলো পদ্মা নদীর মাঝি, জননী ও চতুষ্কোণ তার উল্লেখযোগ্য উপন্যাস। তার বিখ্যাত দিবারাত্রির কাব্য মাত্র 21 বছর বয়সে রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো বিখ্যাত দিবারাত্রির কাব্য, মাত্র 21 বছর বয়সে রচনা করেন।
মৃত্যু 1905 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝেছো। আদর্শ পাঠ শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঠ্য বইয়ে 104 পৃষ্ঠা খোলো, আমি তোমাদেরকে আদর্শ পাঠ দিব। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছে। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখব। নিঃসংকোচ আবেদন, বোঝা গেল সংকোচ অনেক ছিল। প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে, তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে? বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষতচিহ্ন, আন্দাজে করা টিপের মতো। মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল। কোমল স্বরে বললেন, বসো বাছা। সে বসল না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের ছাকা জবাব দিল। নিজে থেকে একটি কথা বেশি কইল না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস, সংসার আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মাইনে সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। সে বোধ হয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখব বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপসে পড়া ছেড়েও তার ব্যবহার এমন রূপ। মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থিনীর ছেলেও সেদিন অমন কাম্য মনে হয়েছিল, কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেলাম পালন করল, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল। অনর্থক প্রশ্ন করল না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করেছে বিনা আড়ম্বরে,
এমন নিখুঁত হলো তার কাজ। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম পূর্ণ। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। শুধু আমাকে নয়, সকলকে। কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরিয়ে তাকালো না। মায়ের সঙ্গে মৃদু স্বরে 2-1টি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই মেলানিমার ঐশ্বর্যে মহিয়সী, কিন্তু ধারাছোঁয়ার অতীত শব্দহীন, অনুভূতিহীন, নির্বাকার। শিক্ষার্থী বন্ধুরা, আমি মমতাদি গল্পটির আংশিক পাঠ দিলাম। এর বাকি অংশটা তোমরা বাড়ি পড়ে নিলাম। তাহলে আদর্শ পাঠ শেষ। এরপরে শব্দার্থ। বাসা। বাসা মানে বৎস, অল্প বয়সী, বৎস বা অল্প বয়সী। হরিলুট। হরিলুট মানে ছড়িয়ে ছিটিয়ে দান করা, ছড়িয়ে ছিটিয়ে দান করা। অপ্রতিভ। অপ্রতিভ মানে অপ্রস্তুত। ঘোমটা, অবগুণ্ঠন বা আবরণ। অবগুণ্ঠন বা আবরণ। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘর দুটির জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে গল্পকার বা লেখক নিজে মমতাদের বাড়ি গেলেন, মমতাদের সাথে সেখানে গিয়ে তাকে শোবার ঘরে, যেখানে জানলা দরজা আছে, ঘরটি খুবই অন্ধকার ছিল, তো যেখানে জানলা আছে সেখানে তাকে নিয়ে গেলেন একটু ভালো পরিবেশে বসতে দেওয়ার জন্য। পাঠ পরিস্থিতি। লেখকের সরীসৃপ থেকে মমতাদি নামক গল্পটি সংকলন করা হয়েছে। গল্পের নায়িকার চরিত্রে মমতাদি। এই গল্পে গৃহকর্মে নিয়োজিতদের প্রতি মানবিক আচরণবোধ প্রাধান্য পেয়েছে। প্রকৃতপক্ষে গৃহকর্মে নিয়োজিতদেরও আত্মসম্মান বোধ রয়েছে। অভাবের তাড়নায় মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে হয়েও মমতাকে অন্যের বাড়িতে কাজের দায়িত্ব নিতে হয়। এই আত্মসম্মান বোধ তার সবসময় সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও দেবার ক্ষেত্রে দ্বিধা বা কার্পণ্যতা ছিল না। তাই স্কুল পড়ুয়া ছেলেটিকে ছোট ভাইয়ের মর্যাদা দিয়ে নিজের বাসায় নিয়ে যথাসাধ্য আপ্যায়ন করিয়েছিল। ছেলেটিও তার পরিবারের সম্মান ও মর্যাদা নিয়ে পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ লেখক এখানে নিজেই লেখককে মমতাদি ভাই বলে ডেকেছিলেন এবং স্নেহ আদর দিয়েছিলেন, তাকে আপন করে নিয়েছিলেন, এটাই প্রমাণ হয়। এবং অন্যের বাড়িতে, লেখকের বাড়িতে যখন কাজ করে সে বাড়িতেও তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। সকল কাজকর্ম নিজের মনে করেই তিনি করতেন। গৃহকর্ত্রীর স্বামীর চাকরি হওয়ার কথা শুনে যখন বলল, তোমার স্বামীর চাকরি হওয়ায় আমরাও খুশি, তুমি ইচ্ছা করলে এই বেলায় চাকরি ছেড়ে দিতে পারো। অর্থাৎ গৃহকর্ত্রীর স্বামী 4 মাস হয় সে চাকরি হারিয়েছে এবং চাকরিটা পুনরায় ফিরে পেয়েছে। এজন্য লেখক এ কথাই বলেছেন যে ইচ্ছা করলে চাকরিটা ছেড়ে দিতে পারো, তোমার স্বামীর চাকরি হয়েছে, এই কথা শুনে আমরাও খুশি।
আচ্ছা, চোখে জল নিয়ে মমতাদি বলেছিল আমি কাজ করব। এই বক্তব্যটি আত্মসম্মান ও মর্যাদাবোধ আদান প্রদানের পরিচয় বহন করে। প্রকৃতপক্ষে গৃহকর্মে যারা সহায়তা করে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা উচিত। মানুষের মধ্যে সহমর্মিতা ও ভালোবাসার আদান প্রদানের মাধ্যমে সুন্দর ও সুখী সমাজ তথা দেশ গঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে উভয়ের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত এবং উভয়ের ভিতরে আপন বোধ থাকা উচিত। তাহলে কাজটা সুন্দর হবে এবং সমাজে যে পেশারই হোক না কেন সবার কাজে মূল্য আছে, আত্মমর্যাদা আছে। এখানেই লেখক এটা বুঝিয়েছেন। মমতাদি অন্যের ঘরে কাজ করলেও, লেখকের বাড়িতে কাজ করলেও সে তার সম্মান নিয়ে বেঁচে থাকতে চায় এবং সম্মান নিয়েই ছিল এবং সে নিজেকে অন্যকে সম্মান দিতে জানে, ভালোবাসা দিতে জানে এবং নিজেও সম্মান ভালোবাসা প্রত্যাশা। এটাই লেখকের মূল বক্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে আলোচনাটি করলাম নিশ্চয়ই বুঝেছো। মমতাদি একটা ছোট গল্পটির মূল বক্তব্য বা সার কথা বুঝেছো। এখান থেকে তোমাদেরকে একটু মূল্যায়ন করো। আশা করি তোমরা এর উত্তর দিতে পারবে। এক, মমতাদির ঘরে কিসের দীনতা ছিল? অর্থাৎ দীনতা মানে অভাব। এখানে মমতাদির ঘরে আলো বাতাসের দীনতা ছিল। দুই, বাড়িতে কুটুমরা কি নিয়ে এসেছিল? অর্থাৎ বাড়িতে কুটুমরা রসগোল্লা ও সন্দেশ নিয়ে এসেছিল। এক গাদা রসগোল্লা ও সন্দেশ নিয়ে এসেছিল। তিন, কে সম্মানের চোখে জল ফেলল? মমতাদি নিজে সম্মানের চোখে জল ফেলল। চার, জীবনময় লেনের পরিবেশ কিরকম? অর্থাৎ জীবনময় লেনের মমতাদি একটা জীবনময় লেনে বসবাস করতেন নিচতলায় 27 নং বাড়ি, কিন্তু বাড়ির পরিবেশটা তেমন ভালো ছিল না, নোংরা বা বিশ্রী ধরনের নোংরা ছিল, বিশ্রী ও নোংরা ছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝেছো। এরপর দিয়ে একটা নৈর ব্যক্তির মূল্যায়ন করি। এক, মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? পনেরো টাকা ক, 15 টাকা খ, 12 টাকা গ, 17 টাকা ঘ, 25 টাকা। তাহলে মমতাদির বেতন 15 টাকা নির্ধারণ করা হয়েছিল। তার ধারণা ছিল 12 টাকা হবে, তিনি ভেবেছিল 12 টাকা হবে, কিন্তু তার চেয়েও একটু বেশি দিয়েছিল, 15 টাকা। দুই, মমতাদি কতটি কমলা লেবু কিনেছিল? 5টি ক, 5টি খ জোড়া 2 জোড়া, গ 8টি, ঘ 2টি, 2টি কমলা লেবু কিনেছি। মমতাদি 2টি কমলা লেবু কিনেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, নিশ্চয়ই তোমরা বুঝেছো। আজ এই পর্যন্তই। এরপরে বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ খাতা কলম নাও এবং বাড়ির কাজটি খাতায় লিখে নাও। এক, লেখকের বাড়ির লোকেরা মমতাদির সাথে কেমন আচরণ করত তা তোমার নিজের ভাষায় লিখো। নিজের ভাষায় মমতাদির সাথে লেখক, অর্থাৎ লেখকের বাড়িতেই মমতাদি কাজ করত, ছদ্মবেশ সেখানে লেখকই বেশি মমতাদির সাথে কথা বলেছে, তার পাশেও দাঁড়িয়েছে আত্মসম্মান নিয়ে, তার বাড়িতেও গিয়েছে, তাতে করে মমতাদিও তাকে ছেড়েও যত্ন দিয়েছে, স্নেহ ভালোবাসা, মমতাদিও তার কাছ থেকে শ্রদ্ধা পেয়েছে। এটাই প্রমাণ পেয়েছে এই গল্পে। তাই বলা যায়, আবারও বলছি, লেখকের বাড়ির লোকেরা মমতাদির সাথে কেমন আচরণ করতো তা তোমার নিজের ভাষায় লিখো। তবে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, এরপরে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে।